স্যার আসবো? এসো, বসো। আপনার নাম? আমার নাম শীর্ষেন্দু দেব। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া ময়দান। হাওড়া ময়দান থেকে এখানে কি করে আসলেন বা কিভাবে আসলেন? আমি হাওড়া ময়দান থেকে মেট্রো করে সেক্টর 5, ওখান থেকে অটো করে। আচ্ছা, আপনি বর্তমানে যে বিল্ডিংটাতে বসে আছেন এই ভবনটার নাম কি আপনি জানেন? এই ভবনটার নাম হচ্ছে আচার্য ভবন। আচার্য ভবন নাকি আচার্য সদন? আচার্য সদন। বেশ। আচ্ছা, আপনার নাম বললেন শীর্ষেন্দু। আচ্ছা, শীর্ষেন্দু এই নামে একজন বিখ্যাত ব্যক্তি আমাদের বাংলার বুকে আছেন, আপনি চেনেন তাকে বা জানেন? হ্যাঁ, বলুন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আচ্ছা, তিনি কেন বিখ্যাত বা কী হিসাবে বিখ্যাত? শীর্ষেন্দু মুখোপাধ্যায় উনি একজন কথা সাহিত্যিক। বিভিন্ন উপন্যাস, ছোট গল্প, বড় গল্প, বিভিন্ন রকমের গল্প লেখেন এখনও। আচ্ছা, ওনার কোনো গল্প বা লেখা আপনি নিজে পড়েছেন? হ্যাঁ, অবশ্যই। লাস্ট কি গল্প পড়েছেন ওনার লেখা? আমার লাস্ট ওনার লেখা সবচেয়ে প্রিয় একটা গল্প হচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি। আপনার বিষয় তো ইতিহাস, ইতিহাসের কি পড়তে ভালো লাগে বা কেন ভালো লাগে ইতিহাস বিষয়টা? আমার অ্যাকচুয়ালি মডার্ন হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি হোক বা ইউরোপিয়ান হিস্ট্রি পড়তে বেশি ভালো লাগে। এবং ইতিহাস পড়াটা, ছোটোবেলা থেকে ইতিহাস পড়তে ভালো লাগে। প্রথমত গল্প জিনিসটা তো আমাদের সকলেরই প্রিয়, তো আমার গল্প পড়তে ভালো লাগতো, তো সেই সূত্রে ইতিহাসও পড়তে ভালো লাগতো। এবং সেখানে যে ভিজুয়ালাইজ করা যে ওই ঘটনাগুলো আমি কানেক্ট করতে পারতাম খুব ভালোভাবে, সেই চরিত্রগুলোর সাথে সেই ইভেন্টগুলোকে আমি অনুভব করতে পারতাম। আর এছাড়া আমাদের ইতিহাস পড়াটা দরকারও, কারণ আমরা অতীতের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাই। তো আপনার ইতিহাসের কোন যুগটা বেশি আপনাকে টানে? কোন যুগটা? মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, মানে আধুনিক যুগ, ভারতের আধুনিক যুগটাই আমার বেশি প্রিয়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি জানেন? রাধাকৃষ্ণন কমিশন। বেশ। আচ্ছা, এই কমিশনটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948। রাধাকৃষ্ণন কমিশনের বিষয়বস্তু সম্পর্কে জানা আছে? এই মুহূর্তে ম্যাম এ প্রসঙ্গে মনে পড়ছে না আর কি। এটা ঠিক আছে। তো আপনি তো বললেন যে আপনার মডার্ন ইন্ডিয়া ভাল লাগে, তো মডার্ন ইন্ডিয়া যখন আপনি পড়ছেন আপনার কোন লেখকের বই ভাল লাগে বা কোন বইগুলো বেশি পড়েছেন আপনি? মডার্ন ইন্ডিয়ার হচ্ছে পলাশি থেকে পার্টিশন, শেখর মুখোপাধ্যায়। বাহ। আচ্ছা, এবার তাহলে আপনার কাছ থেকে ডেমো শুনবো, ঠিক আছে? ডেমো ক্লাসটা। মডার্ন ইন্ডিয়া তো আপনার খুব পছন্দের জায়গা, তাই তো? মডার্ন ইন্ডিয়া থেকে একটা অংশ ফারুকশিয়ার ফরমান, হ্যাঁ, যেটা কিনা ভারতের অর্থনৈতিক ইতিহাসে ভীষণ রকমভাবে গুরুত্ব ফেলেছিল, আপনার নিশ্চয়ই জানা আছে। এবং এটা স্কুল পাঠ্যেও একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গাটা থেকে শুনতে পারি আপনার কাছ থেকে? ওকে, শুরু করুন তাহলে। স্যার, আমি কি আপনাদেরকে ছাত্রছাত্রী ভেবে নিয়ে পড়াতে পারি? তো সবার প্রথমে বলি, আজকে আমরা একটা গল্প আলোচনা করব। গল্প, এতদিন তো অনেক সাল তারিখ, এত রাজা সম্রাটদের নাম করলাম, আজকে একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে একটা কোম্পানি কিভাবে একজন সম্রাটের শরীর খারাপ একটা কোম্পানির ভাগ্য খুলে দিতে পারে, সেটাই তোমাদের জানাবো। তো আজকের টপিকটার নাম হচ্ছে ফারুকশিয়ারের ফরমান। সালটা হচ্ছে 1707। মুঘল সাম্রাজ্যের শেষ সবচেয়ে শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে। তো ঔরঙ্গজেবের মৃত্যুর পরই মুঘল সাম্রাজ্যের অবক্ষয় শুরু হয়ে যায়। কারণ মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় যে প্রতিদ্বন্দ্বীরা যারা ছিল বা বলতে পারেন বিরোধী শক্তি যারা ছিল, মারাঠা, শিখ, এই সমস্ত শক্তিগুলো ঔরঙ্গজেবের মৃত্যুর পরেই
মুঘল সাম্রাজ্যের ওপর প্রচুর পরিমাণে অ্যাটাক করা শুরু করে, বিভিন্নভাবে বিদ্রোহ করা শুরু করে এবং এরই সাথে জাট, রাজপুত এই শক্তিগুলো তাদের সাথে সঙ্গ মিলিয়ে মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা বা যুদ্ধ করা চালিয়ে যেতে থাকে। এবং এই যুদ্ধ বিগ্রহের সুযোগ নিয়ে মোগল সাম্রাজ্যেরই কিছু কিছু রাজ্য নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে দেয়, যেমন বাংলা, অযোধ্যা অথবা বলতে পারেন হায়দ্রাবাদ। এই শক্তিগুলো নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে দেয়। কীরকম, মানে এই সমস্ত শক্তিগুলোর কন্ট্রোল, মানে পলিটিক্যাল কন্ট্রোল মোগলদের হাতেই থাকবে, কিন্তু ইন্টারনাল বিভিন্ন ইকোনমিক্যাল প্রবলেম বলতে পারেন বা সামাজিক বিভিন্ন জিনিস, যে ক্ষমতাগুলো আর কি আগে মোগলদের হাতে ছিল, এখন এখানকার নবাব, এখানকার শাসকরা পেয়ে গেছিল। তো বলা যেতে পারে যে মোগলদের খুব খারাপ পরিস্থিতি চলছিল। এবং এই সমস্ত চলার সাথে সাথে বিভিন্ন ইউরোপীয় বণিকেরা, যেমন ইংরেজ, ফরাসি, ডেনমার্ক, বিভিন্ন বণিক গোষ্ঠীগুলো নিজেদের অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য এই মোগল সম্রাট হোক বা বিভিন্ন শাসক এদের কাছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নেবার জন্য বিভিন্ন প্রয়াস চালাতে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইংরেজরা। তো এবার একটু ফাস্ট ফরওয়ার্ড হই, 1707 ছিলাম, এবার আমরা 1717-তে চলে আসি। 1717 সাল বিশাল ভাইটাল একটা সাল। এই সময় মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন হচ্ছে ফারুকশিয়র। ফারুকশিয়রের এই সময় একটা দুরারোগ্য ব্যাধি হয়। তো এতে ফারুকশিয়র খুব খারাপভাবে আক্রান্ত হয় এবং সেই সময় উপস্থিত কোনো বৈদ্য বা কোনো চিকিৎসক ফারুকশিয়রের চিকিৎসা করে উঠতে পারছিল না। এতে মুঘল সাম্রাজ্যে একটা এরকম মানে রটনা রটে যায় যে সম্রাট খুব অত্যন্ত শরীর খারাপ। তো এই খবর ইংরেজদের কাছেও পৌঁছায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সে সময় ইংরেজ বণিক যে গোষ্ঠীটা ছিল, যারা আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে বাণিজ্য করত, তার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে পরে কখনো ডিসকাস করব। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কানেও এই খবরটা পৌঁছায়। এবার সেই সময় ইউরোপিয়ান সায়েন্স টেকনোলজি ফুল স্পিডে গ্রোথ করছিল এবং মেডিকেল সায়েন্সের দিক থেকে অনেকটা এগিয়ে ছিল ভারতের তুলনায়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করলো, যে তাদেরই কোম্পানিরই একজন ডাক্তার, যিনি চিকিৎসক ছিলেন, ফারুকশিয়রের কাছে পাঠানো হয়। তো প্রথমে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়, বিভিন্ন বাধা সৃষ্টি করা হয় যাতে সে ফারুকশিয়রের চিকিৎসা না করে উঠতে পারে। কিন্তু অনেক রিকোয়েস্টের পর এবং ফারুকশিয়রের অবস্থা দেখে তাকে অনুমতি দেওয়া হয় চিকিৎসা করার। আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক ট্রিটমেন্ট মানে মেডিকেল সায়েন্সের ব্যবহারে ফারুকশিয়র খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে ওই চিকিৎসকের চিকিৎসায়। এতে ফারুকশিয়র খুব খুশি হয়। সেই যে চিকিৎসক ছিলেন তাকে তো পুরস্কৃত করাই হয় এবং এরই সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ্যও খুলে যায়, কারণ এরই সাথে ফারুকশিয়র ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কিছু সুযোগ সুবিধা ঘোষণা করেন, যেটাই ফারুকশিয়রের ফরমান নামে পরিচিত। তো এই ফরমানে কি বলা হয়েছিল? এই ফরমানে বলা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়, মাত্র 3000 টাকার বিনিময়, সে সময় অনেকটাই বেশি, কিন্তু সেই সময় অন্যান্য যে ইউরোপীয় বণিক গোষ্ঠী ছিল তারা যে পরিমাণ কর দিত বা ট্যাক্স দিত তার তুলনায় এটা অনেক কম ছিল। তো ইংরেজদের এটা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র 3000 টাকার বিনিময়ে পুরো ভারতের বিভিন্ন জায়গায় তারা অবাধে বাণিজ্য করার সুযোগ পেয়ে যায়, মানে মুঘলদের কন্ট্রোলে যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গায়। এবং এরই সাথে নিজেদের মুদ্রা ব্যবহারেরও অধিকার পেয়ে যায় এবং আরও অনেক বিভিন্ন ফেসিলিটি দেওয়া হয়, অনেক জায়গা দেওয়া হয় যেখানে তারা নিজেদের বসতি স্থাপন করে বাণিজ্য করতে পারবে। তো প্রচুর সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়। এর ফলে ভারতের যে সকল বণিক গোষ্ঠীরা ছিল, অন্যান্য বণিক গোষ্ঠীরা ছিল, তারা
ইংরেজদের সাথে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কম্পিটিশনে পেরে উঠতে পারে না। এবং এই ফরম্যানটা পরবর্তীকালে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, তার অন্যতম একটা কারণ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের ব্যাপারে শুনলাম, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও তো আরও অনেক কোম্পানি ভারতবর্ষে এসেছিল, তো আপনার কি জানা আছে ভারতবর্ষে প্রথম কোন ইউরোপীয় বণিক গোষ্ঠী এসেছিল? পর্তুগিজ বণিক গোষ্ঠী প্রথম ভারতে এসেছিল, ভাস্কো দা গামার মাধ্যমে পথ আবিষ্কার করে তাই প্রথম আমাদের দেশে আসে। আচ্ছা, আপনার বাড়ি কোথায় বললেন? আমার বাড়ি হাওড়া ময়দান। হাওড়াতে না? আচ্ছা, টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে আপনার হাওড়া জেলার একটা কিন্তু বেশ বড়সড় কানেকশন আছে, ইতিহাস তাই বলছে। আপনার কি কিছু মনে আছে সে ব্যাপারে? হ্যাঁ, হাওড়ার ঘুষুরিতে 1818-তে একটা টেক্সটাইল মানে কটন মিল আর কি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে ওটা সাকসেসফুলি রানও করে। তো এটা ভারতে সেই সময় প্রথম ছিল। প্রথম কটন মিল? প্রথম কটন মিল ছিল। আচ্ছা, বেশ। আচ্ছা, ফারুকশিয়ার ফরমান তো শুনলাম, এবং লাস্টে যেটা শুনলাম যে ফারুকশিয়ার ফরমান নাকি পলাশি যুদ্ধের সাথে মানে আপনি বললেন যে ভীষণভাবে জড়িত, তো কিভাবে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো অবাধে বাণিজ্য করার সুযোগ পেয়ে যায় বাংলাতে। ফলে এরকম প্রবলেমটা এটা দেখা যায় যে বাংলার যে নিজস্ব বণিক যারা ছিল, যারা বাণিজ্য করত, তাদের আর্থিক দিক থেকে প্রচুর ক্ষতি হতে শুরু করে। কেননা প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের কোম্পানির স্বার্থে বাণিজ্য করতে শুরু করেছিল, এবং পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত কর্মচারীরাও নিজেদের ব্যক্তিগত সুবিধার্থে এই ফরমানকে ব্যবহার করতে থাকে। শুধু ফরমানকেই ইউজ করতো নাকি আরও অন্য কিছু সুযোগ সুবিধা পেয়েছিল? ফরমান ছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন দস্তকের ব্যবহার পেয়েছিল। ফলে তারা খুব অল্প শুল্কে বাণিজ্য করার মানে বিশাল ফেসিলিটি পেয়ে গেছিল, যেটা সে সময় অন্য কোনো বণিক গোষ্ঠী বা ভারতীয় বণিকেরা পেত না। এর ফলে পুরো বাজার ছেয়ে যায় ইংরেজদের জিনিসপত্রে, এবং ভারতের নিজের অর্থনৈতিক দিক থেকে প্রচুর ক্ষতি হতে থাকে। এবং সে সময় বাংলার নবাব সিরাজউদ্দৌলা এটার বিরোধিতা করে এবং বাণিজ্য করতে নিষেধ করে, বা এরকম আরও বিভিন্ন এরই সাথে অনেক ঘটনা ঘটে যা পলাশি যুদ্ধের জন্য দায়ী ছিল। কিন্তু ফারুকশিয়ারের ফরমানটা কিন্তু অন্যতম একটা কারণ হিসাবে দেখা যেতে পারে। আচ্ছা, বেশ। তো ফারুকশিয়ার ফরমানের ব্যাপারে তো শুনলাম যেটা 1717, তো তখনই কি ফারুকশিয়ার ফরমান দিয়ে দিল, তারপরে কি আর মুঘল যে ডাইনেস্টি সেটা কি এক্সিস্ট করছে না, তখনই শেষ হয়ে গেল? না, ওখানে শেষ হয়নি। মুঘল ডাইনেস্টি শেষ হয়েছিল মহাবিদ্রোহের সময় 1857-তে। সে সময় বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, উনি অ্যাকচুয়ালি মহাবিদ্রোহকে লিড করেছিলেন, উনি লিডার ছিলেন। তো যখন মহাবিদ্রোহে বাহাদুর শাহ জাফর পরাজিত হয়, তখন তাকে নির্বাসন দেওয়া হয়, এবং উনি লাস্ট মোগল সম্রাট ছিলেন। তারপরে পুরো ভারতবর্ষ জুড়ে রানী ভিক্টোরিয়া ওনার রাজত্ব স্থাপন হয়, এবং আমরা পুরো পরাধীনতার আন্ডারে চলে যাই, পুরো ভারতবর্ষ পরাধীন হয়ে যায়। বেশ, ঠিক আছে। তোমার পুরো ইন্টারভিউটা আমরা শুনলাম, এবং আমরা তিনজনই তোমাকে কিছু সাজেশান দিতে চাই। একদম প্রথম থেকে বলি, তুমি যখন ঢুকলে এবং চেয়ারে বসলে, চেয়ারে বসার পর অবশ্যই তোমার ধন্যবাদ বা থ্যাংক ইউ কিছু একটা বলা উচিত ছিল, যেটা তুমি বলোনি। তো আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এই ভুল কিন্তু কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? দ্বিতীয়ত, তুমি যখন মানে কথা বলছো, তোমার ইন্টারভিউয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ইভেন্ট ডেমনস্ট্রেশনের সময়ও তুমি যে একটা মানে ভীত সন্ত্রস্ত হয়ে আছো, একটা আড়ষ্ঠতা, মানে সাবলীল কথা বলার যে একটা ব্যাপার, সেটা কোনো জায়গাতে একটু পরিমাণেও ছিল না। এটা কিন্তু খুব দরকার, বারবার বুঝতে হবে। আমরা কিন্তু শিক্ষক, আমরাই যদি আমাদের বিষয় নিয়ে সাবলীলভাবে প্রেজেন্ট করতে না পারি, আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে শিখবে? তো এই বিষয়টা অবশ্যই আরও সাবলীল হতে হবে, এবং সেই কারণেই দেখবে তোমার ইন্টারভিউটা কিন্তু অনেকটা সময় ধরে হলো, কারণ ওই আড়ষ্ঠতাটা আমরা দেখতে চাইছিলাম। অনেকের ক্ষেত্রে কী হয়, প্রথম হয়তো এক দুটো বাক্য একটু আড়ষ্ঠতার সাথে বলে, তারপরে গিয়ে সে তার সাবজেক্টে ঢুকে খুব সাবলীলভাবে কথা বলে। কিন্তু এই জায়গাটাতে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার মধ্যে একটা আড়ষ্ঠতা কিন্তু লক্ষ্য করা গেছে।
এবং আরেকটি খুব ভাইটাল জায়গা যেটা হচ্ছে তুমি কথার মধ্যেই অনেক সময় বিভিন্ন ইংরেজি শব্দ ব্যবহার করেছো। দেখো যেমন চেয়ার, এটা এখন ইংরেজি শব্দ হলেও আমরা এটাই ব্যবহার করি বাংলাতে, কিন্তু তুমি যেমন ইকোনমিক্যাল, ঠিক আছে, তারপরে রিকোয়েস্ট, ফ্যাসিলিটি, এই কথাগুলো বলছো। এবার একটা ক্লাস 9-10-এর স্টুডেন্ট বা 11-12-এর স্টুডেন্ট, ঠিক আছে, কথায় কথায় আমরা এত ইংরেজি শব্দের প্রয়োগ কিন্তু করা ঠিক হবে না, এটা আমার ব্যক্তিগত মত, ঠিক আছে। তো এই বিষয়গুলো বললাম। নেক্সট বলবেন ম্যাডাম। ক্লাস ডেমোর বিষয়ে যেটা বলি, প্রথমত হচ্ছে তুমি যখন মুছছো তখন দেখছো অনেকবার তুমি হাত ইউজ করেছো, সেটা কখনোই করা যাবে না। তোমাকে বাঁ হাতে ডাস্টার ধরতে হবে এবং ডান হাতে পেন ধরে তুমি লিখছো। লেখার সময় অবশ্যই স্টুডেন্টদেরকে কথা বলতে বলতে লিখতে হবে, কারণ তুমি যখন লিখছো দেখা গেল হয়তো পেছনের স্টুডেন্টরা তারা হয়তো খেলাধুলা করছে বা গল্প করছে, তো সেই দিকেও কিন্তু তোমার নজর থাকা উচিত। আর একটা হচ্ছে তুমি পেন ডান হাতে নিচ্ছ, কখনো কখনো আবার বাঁ হাতেও পেনটা নিয়ে নিচ্ছ। আর একটা বিষয় মেন যেটা, সেটা হচ্ছে তুমি যখন ডেমোটা শুরু করছো তখন আমাদেরকে বললে যে আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদেরকে তুমি ধরে নিচ্ছ, কিন্তু পুরো ডেমো ক্লাসটা চলাকালীন তুমি আমাদেরকে আপনি বলে সম্বোধন করলে, সেটা কিন্তু কখনোই উচিত না। তুমি যখন পারমিশন নিয়ে নিচ্ছ যে আমরা স্টুডেন্ট, তখন তোমাকে কিন্তু তুমি বলেই সম্বোধন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, কয়েকটা বিষয় একটু বলি ডেমো ক্লাসের ব্যাপারে। খুব সুন্দর শুরু করার একটা ব্যাপার দেখলাম যে আমি একটা গল্প মানে আলোচনা বলে আপনি শুরু করলেন, কিন্তু গল্প কিন্তু কখনো আলোচনা হয় না, গল্প বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, এখানে শব্দ চয়নটা একটু গণ্ডগোল, এবং আমি বুঝতে পেরেছি যে আপনি কি গল্প বলতে আমাদের যাচ্ছেন, কিন্তু বিষয়টা যে স্টুডেন্ট শুনবে তার কাছে কিন্তু গল্পের পার্টটা আর ঐতিহাসিক তথ্যের পার্টটা দুটো কিন্তু বোধহয় আলাদা আলাদা হয়ে বোঝা যাওয়ার মতো করে আপনি বলেননি, ঠিক আছে। সেই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, কারণ এই যে গল্প বলবো বলে এবং যে গল্পটা দিয়ে আপনি বলতে যাচ্ছিলেন সেটা কিন্তু খুব সুন্দর একটা বিষয় ছিল। আর একটু যদি বিষয়টা সাবলীল হতো বা গুছিয়ে হতো, লেখাটা ফ্লুয়েন্ট হতো, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আর আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে যে কি বই, হ্যাঁ, সেখানে আপনি বলেছিলেন শেখর বন্দ্যোপাধ্যায় পলাশী থেকে পার্টিশন, আমি বুঝতে পেরেছি, কিন্তু বলার সময়তে শেখর বন্দ্যোপাধ্যায় না মুখোপাধ্যায় এটা কিন্তু পরিষ্কার করে শোনা যায়নি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি পড়ানোর কয়েকটা ছোটো ছোটো বিষয়। তো সেক্ষেত্রে আমি দেখলাম যখন একদম প্রথম মানে ব্যাকগ্রাউন্ডটা যেটা পূর্বপাঠের পূর্ব আলোচনা, সেই জায়গাটা যখন শুরু হচ্ছিল, তো সেখানে আমাদের মুঘলদের সাথে যে মারাঠা শিখদের বিরোধের কথা, সেটা কিন্তু এই ঔরঙ্গজেব মারা গেলেন তারপরে গিয়ে আহামরিভাবে বেড়ে গেল ব্যাপারটা কিন্তু কখনোই না, ওটা কিন্তু একদম সে প্রথম থেকেই চলছিল। এই টাইমে যেহেতু সেন্ট্রালাইজ যে শক্তিটা বা মুঘল শাসনের ক্ষমতাটা কমে গেছিলো বলে এদের বারবারতাটা বেশি হয়েছিল, এটা কিন্তু একটা ভুল তথ্য স্টুডেন্টদের কাছে যেতে পারে। হ্যাঁ, তাই যখন আমরা সেন্টেন্সগুলো বলবো খুব মানে পরিষ্কারভাবে বলবো, যাতে ওদের কাছে কনসেপ্টটা যাতে ভুল না তৈরি হয়, ঠিক আছে, এটা। আর হচ্ছে ফরম্যান ব্যাপারটা, এই যে ফরম্যান থেকে নিয়ে আমাদের যে পলাশী যুদ্ধের কানেকশানটা যেটা আপনি করতে চাইলেন, সেক্ষেত্রে বিভিন্ন অ্যাক্টের মাধ্যম দিয়েও কিন্তু যে সুযোগ সুবিধাগুলো কোম্পানির কাছ থেকে মানে কোম্পানি কিন্তু আদায় করে নিয়েছিল। হ্যাঁ, ফারুকশিয়ার এমন নয় কি যে খুব উৎফুল্ল হয়ে দিয়ে দিয়েছিল, পরিস্থিতিটাই এমন তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিটাকে কিন্তু ইউজ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাই আমরা কিন্তু বলবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরম্যানটা আদায় করে নিয়েছিল, ঠিক আছে, এবং তারপরেও দস্তক এবং আরও অন্যান্য কিছু, ঠিক আছে। তো এইভাবে যে অর্থনৈতিক যে বিপর্যয়ের কথাটা আপনি বোঝাতে চাইলেন পলাশীর যুদ্ধ পর্যন্ত, সেখানে ড্রেন অফ ওয়েলথ পলিসি থেকে শুরু করে এভরিথিং যে বিষয়টা ছিল সেটা কিন্তু ইকুয়ালি কানেক্টেড, ঠিক আছে। তো এগুলোই মোটামুটি আপনাকে একটুখানি কিন্তু সাবজেক্টের জায়গাটা একটুখানি কিন্তু স্ট্রংভাবে কিন্তু নিজের কাছে পরিষ্কার থাকতে হবে, তবেই কিন্তু গিয়ে আমি স্টুডেন্টদেরকে বোঝাতে পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ। আরও কয়েকটি বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে তুমি যখন বোর্ড ওয়ার্ক করছো, লেখাটা এমন হতে হবে যেন স্টুডেন্টরা সবাই দেখতে পায়। আর হচ্ছে তারিখ দাওনি,
কি পাঠ হচ্ছে সেটা লেখনি, কোন শ্রেণীর জন্য তুমি পড়াচ্ছ সেটা লেখনি, সেগুলো লিখতে হবে। তো বোর্ড ওয়ার্কটা একদম কমপ্লিট কিন্তু যথাযথভাবে করতে হবে।